আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে বাংলাদেশে আসবেন, ফিরে আসবেন। কেন আসবেন, কিভাবে আসবেন, এটা নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। যারা তাকে খুব ভয় পান, তারা নানা রকম সান্ত্বনার বাণী খুঁজে বেড়াচ্ছেন যে এই কারণে তিনি আসবেন না। আর যারা মনে করছেন তিনি আসবেন, তাদের ৯৯% আওয়ামী লীগের লোকজন তারা মনে করছেন যে যেহেতু তাদের নেত্রী বলেছেন তিনি আসবেন, এটা ঈমান এবং ইয়াকিনের বিষয়। আওয়ামী লীগ যারা করে বা বিএনপি যারা করে, এটা এক ধরনের ধর্ম, রাজনৈতিক ধর্ম, দ্য পলিটিক্যাল রিলিজিয়ন। তো এই পলিটিক্যাল রিলিজিয়ন একটা হলো স্পিরিচুয়াল রিলিজিয়ন, যেমন আমরা আধ্যাত্মিকতার যে ধর্ম, সেই ধর্ম পালন করি। ধর্ম কিন্তু বিভিন্ন, মানব ধর্ম, পশুদেরও একটা ধর্ম আছে, প্রকৃতির একটা ধর্ম আছে, নদীর একটা ধর্ম আছে। তো সেই যে রিলিজিয়ন বা রিলিজিয়াস, সেই রিলিজিয়াসের হাজারো রকম শাখা প্রশাখা রয়েছে। যেমন একটা পোকার ধর্ম আছে, একটি যাকে বলা হয় ফসলের মাঠের ধর্ম আছে, টিয়া পাখির ধর্ম আছে। তেমনি যারা রাজনীতি করেন, সেই রাজনীতির একটা ধর্ম আছে। এবং সব ধর্মের প্রথম এবং প্রধান যে মানে যাকে বলা হয় পরিচয়, ধর্মের পরিচয়, সেটা হলো বিশ্বাস, ইমান, যেটাকে আমরা বলি ইমান। যারা ইসলাম বিশ্বাস করেন, যারা হিন্দু বিশ্বাস করেন, অন্য ধর্ম বিশ্বাস করেন, তারা ধর্মের যে বিষয়গুলো আছেন তারা পরিপূর্ণভাবে বিশ্বাস করেন, আস্থা স্থাপন করেন, এবং ওটার মধ্যেই তার সকল কল্যাণ যাকে বলা হয় নিহিত থাকে। এবং সেই কল্যাণ প্রাপ্তির জন্য সে হাজারো রকম যাকে বলা হয় জুলুম, অত্যাচার, নির্যাতন সে ভোগ করে, কিন্তু ধর্ম ত্যাগ করে না, ইমান ত্যাগ করে না। এখন যেটাকে আমরা স্পিরিচুয়াল ধর্ম বলি, সেখানে যে প্রাপ্তিটা, সেই প্রাপ্তিটার 1%, 0.01%টাও প্র্যাকটিক্যাল নয়। তো প্র্যাকটিক্যাল নয়, আপনি মারা যাবেন, হুর পাবেন, জান্নাতে যাবেন, এর কোনোটাই আপনি দেখেননি, শোনেননি, শুধু বিশ্বাস করেছেন, বোঝার চেষ্টা করেন যে এর কোনো বস্তুগত 1% নেই। আপনি নবীকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, ফেরেশতাকে বিশ্বাস করেন, মৃত্যুর পরে আপনার বিচার হবে, হাস্য নস্যে বিশ্বাস করেন। এই ব্যাপারটা, বিশ্বাসটা এতটা পাকাপোক্ত, আপনাকে যদি বলা হয় কোটি ভাগের 1 ভাগের একটা সাধারণ সিঙ্গেল বৈজ্ঞানিক প্রমাণ দেন, আপনি দিতে পারবেন না। তো যেখানে কোনো বস্তুগত বাস্তবতা নেই, তো সেখানে ধর্ম মানে স্পিরিচুয়াল ধর্ম, সেটার বিশ্বাসটা এতটা টনটনে যে আপনি বিশ্বাসীদের কাছে গিয়ে যদি তার বিশ্বাস সম্পর্কে একটা টু শব্দ করেন, আপনার কল্লাটা কেটে ফেলবে সঙ্গে সঙ্গে। তো সেই দিক থেকে অন্যান্য যে ধর্মগুলো আছে, বাস্তব ধর্ম, মানব ধর্ম, এই ধর্মের অনেকগুলোর যাকে বলা হয় বাস্তব মূল্য রয়েছে, বাস্তবের অস্তিত্ব রয়েছে, বস্তুগত যেটাকে বলা হয় সাবস্ট্যান্স রয়েছে। আর এগুলোর মধ্যে রাজনীতির ধর্ম, যে পলিটিক্যাল ধর্ম, এটা একেবারে টাটকা। এখানে আপনি এই ধর্মে বিশ্বাস করলে মন্ত্রী হবেন, এই ধর্মে বিশ্বাস করলে সোনা পাবেন, গহনা পাবেন, নারী পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, এবং দুনিয়াতে ক্যাশ, নো কাইন্ড। এই যে দেখুন, 17 বছর সেটা ধর্ম পালন করেছে। ধর্ম পালন করার পরে সে সঙ্গে সঙ্গে এখন হুর বলেন, পরী বলেন, মদ বলেন, নারী বলেন, জুয়া বলেন, যা কিছু বলেন, সব কিছু সে পাচ্ছে। এই কারণে হয় কি যে পলিটিক্যাল রিলিজিয়নের জন্য মানুষ বেশি স্যাক্রিফাইস করে, ইভেন বেটার দ্যান রিলিজিয়াস, মানে যে বলা হয় স্পিরিচুয়াল রিলিজিয়ান। তার চাইতে মানুষ পলিটিক্সের জন্য তার যে বিশ্বাসটা থাকে অনেক অনেক বেশি, এবং সেই বিশ্বাস থেকেই আওয়ামী বিশ্বাসীরা বা আওয়ামী ধর্মের যারা মানুষ রয়েছেন, তারা মনে করেন শেখ হাসিনা যা বলেছেন সত্য বলেছেন, তিনি আসবেন, এবং বলেছেন যেহেতু তিনি আসবেন, এরপরে কোনো বাংলা কথা নাই, ইংরেজি কথা নাই, দাড়ি কামা কোনো কিছু নেই। এর বাইরে যারা শেখ হাসিনার কাউন্টার, তাদের একটা ধর্ম আছে। যেমন যদি
ইসলাম ধর্ম চিন্তা করেন না, তাহলে তো পৌত্তলিক থাকে না, পৌত্তলিকতা কোনো ধর্ম থাকে না। আবার আপনি যদি সুন্নি ধর্মকে পালন করেন তাহলে শিয়া থাকে না, শিয়া ধর্ম পালন করলে সুন্নি থাকে না। তদ্রূপ যদি আপনি আওয়ামী লীগ করেন তাহলে বিএনপির ধর্মটা থাকে না। আপনি পরধর্ম সহিষ্ণু হতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই পরধর্মের প্রতি পীড়িত আপনার থাকা চলবে না। তো সেদিক থেকে শেখ হাসিনার যারা লোকজন তারা তার আগমন নিয়ে যেভাবে চিন্তা করছে, তার প্রতিপক্ষ যারা আছে তারা ততোধিক নেতিবাচক চিন্তা করছে। তো এরকম ৭টি কারণ আমি খুব সংক্ষেপে বলে মূল বিষয়টি যেটা আলোচনা করব সেটা হলো শেখ হাসিনা যে আসবে, আসার যে বস্তুগত, এটা কোনো বিলিভ নয় বা ইমানি কোনো বিষয় নয়। মানে এটা কি আসলে সম্ভব কিনা বা ইতিহাসে এরকম ঘটনা কয়বার ঘটেছে, এরকম কিছু কাহিনী বাস্তবভাবে বলবো। এই যে ধরুন এখন প্রথমে বলে নিই যে শেখ হাসিনা আসবে না এরকম ৭টা কারণ। একেবারে হালকা পাতলা কারণ, সে মরে যেতে পারে। ডিসেম্বরের মধ্যে তার মারাত্মক ব্যামো হতে পারে, অসুখ-বিসুখ হতে পারে। এরপরে ডিসেম্বরের মধ্যে ভারত সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। তাকে সেখানে গৃহবন্দী করা হতে পারে। এরপরে বাংলাদেশে যেটা আছে, বাংলাদেশে বর্তমান সরকার যে আছে তাদের সেই রেজিম চেঞ্জ হয়ে যেতে পারে। এখানে অনেকে বলতেছে তৃতীয় পক্ষ আসবে, আমেরিকা এখানে অন্য কাউকে ক্ষমতায় বসাতে পারে। এ তো ৬টা হয়ে গেল। মিলিটারি শাসন আসবে বলে অনেকে কথাবার্তা বলছে। এরকম ঘটনা যদি ঘটতে থাকে শেখ হাসিনা আসবে না। আচ্ছা, যদি সব কিছু স্বাভাবিক থাকে, অর্থাৎ এখন যেভাবে চলছে এভাবে চললে, তাহলে ধরুন শেখ হাসিনা ডিসেম্বর মাসে আসার যে ঘোষণা দিয়েছেন এটা আগামী মাসে হতে পারে, মানে আগস্ট মাসে হতে পারে, সেপ্টেম্বরে হতে পারে, এবং সবচেয়ে ডেঞ্জারাস টাইম হলো সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসটা আমাদের দেশের সব কিছুর টার্নিং পয়েন্ট। ব্যক্তি, পরিবার, বিয়ে, শাদী, ঘর, আপনি মিলিয়ে দেখেন। যারাই জিনিসগুলো দেখছেন, আপনি সেপ্টেম্বরের মাসের বাংলা করেন, বাংলা করে আপনার জীবনটা দেখেন, আপনার গ্রামের জীবন দেখেন, শহরের জীবন দেখেন, রাজনীতি দেখেন, সব কিছু দেখবেন যে একটা টার্নিং পয়েন্ট এই সময়টাতে আপনার হয়েছে সেপ্টেম্বর মাসে। তো আমাদের এই সেপ্টেম্বর মাসটা আপনি দেখেন যে আমি ৩-৪ মাস আগে বলছিলাম যে জুলাই মাসটা খুব খারাপ যাবে। আপনি দেখছেন যে জুলাই মাসে কি শুরু হচ্ছে। এই জুলাই মাসে যে কামড়াকামড়ি শুরু হচ্ছে, এই জুলাই মাসে যে মানুষ একে অপরকে আক্রমণ করছে, একে অপরকে ছোট করছে, যারা জুলাই বিপ্লবী রয়েছে, তারা যে বিপ্লবী না, তারা যে ট্রেইটার, তারা যে আওয়ামী লীগের এজেন্ট ছিল, এজেন্ট থেকে বিপ্লবের পক্ষে মানে ভিতরে বসে বসে তারা ছুরি মেরেছে। এখন বিপ্লবীদের আর একটি পক্ষ একথা প্রকাশ্যে বলছে, এবং এগুলো নিয়ে দেখবেন খুব দ্রুত এই মাসের মধ্যেই অপ্রীতিকর এমন কিছু ঘটবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তারা বলার চেষ্টা করছে যে এই জুলাই মাসের ডিজিএফের একটা গ্রুপ ছিল যারা ডিজিএফের গাড়িতে ঘুরে বেড়িয়েছে, ছাত্রলীগের একটা গ্রুপ ছিল যারা ছাত্রলীগের শেল্টার নিয়ে তারা এই জুলাই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছিল, এর মধ্যে শিবিরের একটা গ্রুপ ছিল। এই সব মিলিয়ে এখন সবার মুখোশ উন্মোচিত হয়ে গেছে। কে যে ইমানদার, কে যে বেঈমান, কে যে মুনাফেক, এই বিষয়গুলো আসলে এখন হাতাহাতি করা ছাড়া, একে অপরের মানে পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলে একের উদম করে দেওয়া ছাড়া কোনো অবস্থাতেই কারো ক্রোধ দমন হচ্ছে না। জুলাই মাস যাওয়ার পর দেখবেন আগস্ট মাস। আগস্ট মাসে অনেকগুলো পেইন। ২১শে আগস্টের গ্রেনেড হামলা, ১৭ই আগস্টে সারা বাংলাদেশে বিএনপির জমানাতে যে বোমা হামলা হয়েছিল আদালতগুলোতে, এবং ১৫ই আগস্টের সেই মর্মান্তিক হত্যাকাণ্ড, এই ৩টি ঘটনা আমাদের সাম্প্রতিক সময়ের ৭৫ থেকে এই পর্যন্ত এটিকে একটি জাতীয় শোকের মাসে পরিণত করেছে। এই ৩টি ঘটনা ছাড়া আরও অনেক অঘটন আগস্ট মাসে বাংলাদেশে ঘটে। এই আগস্ট, জুন ফর্ম হয় জুলাই এবং আগস্ট, সেপ্টেম্বরে গিয়ে এই আগস্ট এবং এসের একটা ফলাফল তৈরি হয়ে যায়। আর নভেম্বরে, সেপ্টেম্বর, অক্টোবর নভেম্বরে গিয়ে আপনি দেখতে পারেন হোয়াট ইজ হ্যাপেনিং, কী হচ্ছে। এটা আপনি ২৫ সালে দেখেন, ২৪ সালে দেখেন, ইউনূসের ২০২৪ সালের সেপ্টেম্বর দেখেন, অক্টোবর দেখেন, নভেম্বর দেখেন, তারপরে
24-এর পরে 25-এর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই বছর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে কী ঘটতে যাচ্ছে। তাহলে এই যে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, আপনি এর সমূহ সম্ভাবনা ডিসেম্বরে না, সেই ডিসেম্বরকে টার্গেট দিয়ে আপনার যে চিন্তা চেতনা ডিসেম্বর পর্যন্ত রেখে দিয়েছে। কিন্তু যদি শেখ হাসিনা আসে, তার প্রথম টার্গেট হবে সেপ্টেম্বরের মধ্যে ঢোকার, সে যেভাবেই হোক না কেন। দ্বিতীয় টার্গেট হবে নভেম্বরের মধ্যে ঢোকা, সে কোনো অবস্থাতে ডিসেম্বরে আসবে না। অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরেও যাবে না, সেপ্টেম্বর, অক্টোবর সে যদি ঢুকতে হয় এই সময়ের মধ্যে ঢুকবে। ডিসেম্বর কিছুই হবে না। এখন এটা কি করে সম্ভব, যেখানে সে আউটস্টেট হয়েছে, তারপরে শেষে তার কোনো লোকজন প্রকাশ্যে নেই। আপনাদেরকে শুধুমাত্র একটা ঘটনা বলি, ইরানের একটা ঘটনা বলি। ইরানে রেজা শাহ পাহলভি, আপনি জানেন যে রেজা শাহ পাহলভি খুব নামকরা একজন রাজনীতিবিদ ছিলেন, রাজা ছিলেন, এবং আমেরিকানরা তাকে ক্ষমতায় বসিয়েছিল। সে আমেরিকাকে ব্যবহার করে পুরো ইরানকে পৃথিবীর যাকে বলা হয় অন্যতম একটি শীর্ষ ধনী রাষ্ট্রে পরিণত করে ফেলেছিলেন। কিন্তু তার কর্মকাণ্ড অনইসলামিক, ইসলাম বিরুদ্ধ। তার ব্যক্তিগত বিলাসিতা, স্বজনপ্রিয়তা এবং কিছু দুর্নীতি এবং অনিয়ম, এগুলো কারণে তার বিরুদ্ধে ক্ষোভ ছিল সারা দেশে। বিশেষ করে ইসলামপন্থী যারা লোকজন রয়েছেন তারা, এবং যারা জাতীয়তাবাদী, মানে তারা চাচ্ছে যে ইরানের তেল সম্পদ ইরানেরই থাকুক। তো এর মধ্যে আয়াতুল্লাহ খামেনি তখনও দৃশ্যপটে আসেননি, কিন্তু অন্যান্য খামেনি যারা ছিলেন, মানে অন্যান্য যারা আয়াতুল্লাহ ছিলেন, ওইটা একটা ধর্মীয় উপাধি, ইরানের এরকম বহু সংখ্যক আয়াতুল্লাহ আছে। তো তারা উনার এই কর্মকাণ্ড, মেয়েরা স্কার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, ওপেন সেক্স করছে, ডিস্কো যাচ্ছে, ক্লাবে যাচ্ছে, তারপরে শেষে সেখানে যারা ধর্মকর্ম করে তাদেরকে এমন বলা হয় যে, সাইদি সাহেবের ওয়াজ, দিল হোসেন সাইদির একটা ওয়াজ আমরা শুনেছি, যে তখন লোকজন বলতো, মানে রেজা শাহ পাহলভির লোকজন বলতো বা সাধারণ ইরানি জনগণ বলতো যে আমরা দুই শ্রেণীর মানুষকে খুব ঘৃণা করি, একটা হলো বেশ্যা, আর একটা হলো এই যারা মোল্লা আলেম, এই মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়ায়। তো এরকম একটা পরিস্থিতি সেখানে চলছিল। ঠিক সেই সময়ের মধ্যে জাতীয়তাবাদী গ্রুপ যারা আছে, ইসলামপন্থীরা জনমত তৈরি করছিল, কিন্তু যারা জাতীয়তাবাদী রাজনীতি করতেন, মানে দেশভিত্তিক, দেশের ভিতরে সব কিছু হোক, যেটা নাসের করেছেন, যেটা বঙ্গবন্ধু করেছেন, মূলত বাঙালি জাতীয়তাবাদ, বাঙালিকে কেন্দ্র করে সব কিছু। এখন যেভাবে পাকিস্তানে বালুচ জাতীয়তাবাদ সেখানে জাগ্রত হয়েছে, যে বেলুচিস্তানকে স্বাধীন করতে হবে, এরকম ইরানি যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদের যারা লোকজন তারা একটা গণ অভ্যুত্থান করে ফেললো মোসাদ্দেকের নেতৃত্বে, এবং সে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এবং পরিস্থিতি এমন হয়ে গেল যে রেজা শাহ পাহলভি ক্ষমতাচ্যুত হয়ে গেলেন। সামরিক বাহিনী এই এখন তারেক জিয়ার মতো বা ইউনূস সাহেবের মতো সব কিছুই তাদের কথা মতো চলল। এইভাবে সে আমেরিকার আশ্রয়ে থাকলো কয়েকদিন, কিছুদিন, অল্প কিছুদিন, একেবারে শেখ হাসিনা এরকম বছর দুইকের মতো বা এক বছরের মতো, এরকম। আমার অ্যাডজাক্ট ডেটটা আপনি গুগলে দেখে নেবেন। এরপর করলো কি, আমেরিকা সামরিক বাহিনীর মধ্যে কাউন্টার কু ঘটিয়ে দিল। কাউন্টার কু ঘটিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করলো যে কোটি কোটি মানুষ তেহরানে রাজপথে নেমে আসলো রেজা শাহ পাহলভিকে রিসিভ করার জন্য। এবং তিনি আমেরিকা থেকে প্লেনে আসলেন, এসে অ্যাজ ইট ইজ, জাস্ট লাইক সে কিং, সে যেভাবে গিয়েছিল সেভাবে এসে বসলো, ক্ষমতা চালালো। আর এই 2 বছরে যারা করছে তাদের কিন্তু বুঝতে পারেন যে কীভাবে ডলা তিনি দেওয়া শুরু করলেন। এইভাবে সে 53 বা 54 সন থেকে টানা 79 সন পর্যন্ত আবার দ্বিতীয় মেয়াদে তিনি ক্ষমতা চালালেন। এরপরে আবার যখন ইসলামী রেভলিউশন হলো, এবং একটা ক্ষুদ্র বিষয়, তখন তিনি আবার দ্বিতীয়বার ক্ষমতাচ্যুত হলেন, আর ফিরে আসতে পারেননি। তো সেক্ষেত্রে ইরানের মতো একটা ঘটনা, ইরানের মতো একটা দেশে রেজা শাহ পাহলভির মতো একটা ব্যক্তিত্বের ক্ষেত্রে যদি এই ঘটনা ইতিহাস ঘটাতে পারে, তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে এই ঘটনা কেন ঘটবে না? এখানে আমেরিকা ইরানের জন্য যতটা গুরুত্বপূর্ণ, অনেক দূরে আমেরিকা। এবং আপনি যদি 53-54 সনের আমেরিকা চিন্তা করেন,
তো আজকের আমেরিকার চাইতে তখন তারা অনেক দুর্বল ছিল টেকনোলজির দিক থেকে। আর অভ্যন্তরীণ যে ক্ষমতা, জনগণের যে ক্ষমতা, আজকের দিনে ইরানের বা বাংলাদেশের যে অভ্যন্তরীণ ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার চেয়ে ১০০ গুণ ক্ষমতা বেশি ছিল ওই জমানাতে। আপনি ৭১ আমরা যেভাবে মুক্তিযুদ্ধ করতে পেরেছি, এটা এই সময়টাতে সম্ভব নয়। দেয়ার আর ম্যানি গ্লোবাল পার্সপেক্টিভ। অনেক বৈশ্বিক বিষয় রয়েছে যেগুলোকে পাত্তা দিতে হয়। তো এখন সেই দিক থেকে আপনি এই যে বাংলাদেশের যে জনমত, এই বাংলাদেশের জনমত বিএনপির পক্ষে বলেন, আওয়ামী লীগের পক্ষে বলেন, এটা ৭১ সনে যেটা সম্ভব ছিল, ৭ই নভেম্বরে যেটা সম্ভব ছিল, ৮০ সনে যেটা সম্ভব ছিল, এখন আমাদের জনমত আল্টিমেট 90% জনমত, পত্রপত্রিকা, গ্লোবাল প্রচার প্রপাগান্ডা, তেলের দাম, অর্থনৈতিক অবস্থা এগুলোর উপর নির্ভর করে। এখন দেখুন এই আইনশৃঙ্খলার অবনতি, ব্যাংকিং অবস্থা খারাপ, ব্যবসা বাণিজ্য করা যাচ্ছে না, এটা কিন্তু একটি রাজনৈতিক সরকারের জন্য সবচেয়ে বড় গলার কাটা হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে আপনি দেখেন যে একটা ক্ষেত্র কিন্তু আলটিমেটলি শেখ হাসিনার যারা পক্ষের লোক তারা করে ফেলেছে। সেকেন্ড থিং হলো শক্তি প্রয়োগের বিষয়। আমেরিকা ইরানে এখন যে শক্তি প্রয়োগ করেছে বা করছে, তার চেয়ে সেই ১৯৫৩ সনে কিন্তু অনেক কম শক্তি প্রয়োগ তাদের করার সুযোগ ছিল। তারা শুধু দূর থেকে সিআইএর মাধ্যমে এই কাজগুলো করছে, কিন্তু এখানে সরাসরি বোমা হামলা করা বা অন্য কোনো কিছু করা ওটা ৫৩ সনে তাদের পক্ষে সম্ভব ছিল না এবং তারা সেটা করেনি। না করেই তারা ক্ষমতায় বসিয়েছে। কিন্তু এখন যদি তারা কাউকে ক্ষমতায় বসাতে চায়, আমেরিকা বসাতে চায়, তাহলে সেটা তাদের জন্য যত সহজ, যেটা ৫৩ সালে সম্ভব ছিল না। একইভাবে ভারত, ইরানের জন্য আমেরিকা যতটা ইফেক্টিভ তার সাথে ১০০০ গুণ বেশি ইফেক্টিভ আমাদের জন্য ভারত। এমনকি আমেরিকা আমাদের জন্য যতটা না ইফেক্টিভ তার চেয়ে ১০০ গুণ ইফেক্টিভ মায়ানমার। মায়ানমার এখন আমাদেরকে অনেক কিছু করে দিতে পারে, অনেক ক্ষতি করতে পারে, যেটা আমেরিকা সরাসরি করতে পারবে না। তারা বাণিজ্য অবরোধ দিতে পারে, মানে ওখান থেকে দূর থেকে বোমা মারতে পারে, খুব কিছু। কিন্তু এখানে মায়ানমার যে কাজ করতে পারে, সরাসরি সীমান্ত আঘাত করতে পারে, ভারতের কথা তো বলাই যায় না। এই সকল শক্তিগুলো যদি পোলারাইজ হয়, বরফ জমে, একসাথে শিলাখণ্ড তৈরি করে, তারপরে শিলাবৃষ্টি বর্ষণ করে, বুঝতে পারেন যে রাজনীতির যে রিলিজিয়ান, ধর্ম, এটা কেবলমাত্র বিশ্বাসে থাকবে না, এটা বস্তুগত বা রিয়ালিটিতে, বাস্তবতায় ফিরে আসবে। আপনি দেখুন অমিত শাহের কর্মকাণ্ড দেখুন, অজিত দোভালের কর্মকাণ্ড দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেটা হয়েছেন, আমাদের যে সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার বক্তব্য শুনুন, বিহারের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনুন, আসাম, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনুন, তারপরে শেখ হাসিনার যে কথা, সেই কথাটা মূল্যায়ন করুন। এরপর আপনি সিদ্ধান্ত নেন যে শেখ হাসিনা আসবে কি আসবে না, আসতে পারে কি পারে না, তাহলেই আমাদের সবার জন্য কল্যাণকর। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।